ক্লাসটা সবাইকে শেয়ার টেয়ার করে দাও। হ্যাঁ, ক্লাসটা সবাইকে শেয়ার টেয়ার করে দাও। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ক্লাসে। তো আমার প্রাণপ্রিয় লক্ষ্মী ছোট ভাই ছোট বোনেরা আমার উপর অনেক রাগ করছে আমি জানি। কারণ হচ্ছে তারা ভাবতেছে যে ভাই অনেক দিন ধরে ক্লাস নিচ্ছে না, আমাদের ফিজিক্স ফার্স্ট পেপার সেভাবে আগাচ্ছে না, অনেক রাগ ক্ষোভ অভিমান জমা হয়ে আছে, তাই না? ইনশাল্লাহ একবারে হয়তো পারবো না, বাট আস্তে আস্তে তোমাদের সব রাগ ক্ষোভ অভিমান ইনশাল্লাহ দূর করে দেবো। এখন থেকে রেগুলার ক্লাস হবে, তো সবাই তাহলে একদম মনের সব কষ্ট ঝেড়ে ফেলে দিয়ে সবাই ক্লাসটা শেয়ার করে দিই যার যার টাইম লাইনে, প্রত্যেককে যার যার টাইম লাইনে ক্লাসটা শেয়ার করে দিই, শেয়ার করে কমেন্টে লিখে ডান, একটু কষ্টটা করি। হ্যাঁ আচ্ছা, জানি শেয়ার করা উচিত না, কারণ ভাইয়া মাঝখানে অনেকদিন ক্লাস নেই, তারপরেও হোক একটু ভাইয়াকে ক্ষমা করে দিই, ঠিক আছে? দিয়ে যার যার টাইম লাইনে ক্লাসটা শেয়ার করে দিই। আর এই মুহূর্তে যে ফ্রেন্ডের নাম মনে পড়তেছে সব ফ্রেন্ডদেরকে কমেন্টে একটু বেশি বেশি করে মেনশন করি, মানে যার যে বন্ধুর কথাই মনে পড়ুক, যার কথাই মনে পড়ুক তাকে একটু কমেন্টে মেনশন করে দেই। আজকে আমরা ইনশাল্লাহ আদর্শ গ্যাস ও গ্যাসের গতি অর্থাৎ 3 নম্বর লেকচার করব। আর ভাইয়াকে কি একটু কষ্ট করে জানানো যায় যে হচ্ছে এই 3টা লেকচারের মানে হচ্ছে হয়ে যাওয়া 2টা লেকচারের কারা কারা 2টা ক্লাসই করছো, কারা কারা একটা ক্লাস করছো, আর কারা কারা কোনো ক্লাসই করো নাই, ঠিক আছে? অনেকে ভাববা যে হচ্ছে ভাই ক্লাসে আসছে তাই বেশি, আবার আগের ক্লাসও করতে হবে। তো যাই হোক, আগের ক্লাস করলে তোমার লাভ, তাই না? আমরা ইনশাল্লাহ একদম আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব একদম বেসিক থেকে শুরু করে প্রো লেভেল পর্যন্ত পুরোটাই কমপ্লিট করাই দেব। আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব বেসিক থেকে শুরু করে প্রো লেভেল পর্যন্ত পুরোটাই কমপ্লিট করাই দেব। একটু যদি পরিচিত হওয়া যায় যে সবার সাথে কে কোন কলেজের, ব্যাপারটা কেমন হবে? তো চলো একটু পরিচিত হয়ে নেই সবার সাথে, যে হচ্ছে একটু কমেন্টে জানাতে থাকো যে তোমরা কে কোন কলেজের, সবাই একটু কমেন্টে জানাতে থাকি কে কোন কলেজের। আর যারা যারা ক্লাস রুটিনটা জানো না তাদের জ্ঞাতার্থে বলে দেই, আমাদের আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব ক্লাসটা হবে প্রত্যেক কিবার, হ্যাঁ প্রত্যেক রবি মঙ্গল বৃহস্পতিবার রাত 11টা 30 মিনিট। অনেকে বলবা যে ভাইয়া রাত 11টা 30 মিনিট এত পরে কিভাবে ক্লাস করব, কিন্তু বাস্তবতা হচ্ছে ভাইয়া সরি টু সে আমার আসলে এই টাইমটা ছাড়া কোনো টাইম নেই। একটু কষ্ট করে এই টাইমে তোমরা রেগুলার ক্লাসে আসো, ঠিক আছে? আমরা 45 মিনিট 40-45 মিনিট করে প্রতিদিন ক্লাস করবো এবং ধীরে ধীরে আমরা ইনশাল্লাহ পুরো চ্যাপ্টারটাই কমপ্লিট করব। একটু কষ্ট করে এই টাইমে ক্লাসে আসতে হবে। এত রাতে ক্লাস নেওয়ার জন্য সরি, বাট হচ্ছে আমাদেরকে কষ্ট করে এই কাজটা করতে হবে। আমরা পারবো না সবাই, আর সবাই মনে হয় বন্ধুদের নাম ভুলে গেছি, বন্ধুদের নাম ভুলে গেলে হবে না, বন্ধুদের নাম মনে করে হলেও সকল ছকিনা জরিনা কুলসুম সবাইকে, আম্বিয়া, তারপরে হচ্ছে আবুল মকবুল মকসুদ সবাইকে আজকের ক্লাসে মেনশন করতে হবে। যার যার নাম মনে পড়তেছে সবাইকে মেনশন করে দাও। সিয়াম বেগ NDCM নরডেম কলেজ ময়মনসিংহ, আর সিয়ামকে ফার্স্ট ক্লাসে দেখতেছি। সিয়াম কেমন আছি ভাইয়া? শাকিল আহমেদ BF শাহিন কলেজ, সাদিয়া তাবাসসুম ওয়ালাইকুম সালাম ভাইয়া, রবিউল ইসলাম, তারপরে হচ্ছে সাদাফ কবির কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ রংপুর, ও ওয়াও গ্রেট। তারপরে বিজ্ঞান কলেজের অনেকেই দেখতেছি, গভর্নমেন্ট সায়েন্স কলেজ সুন্দর। তো হচ্ছে বিজ্ঞান কলেজে যারা আছে একসময় আসতে পারো, কিন্তু আমার অফিস বিজ্ঞান কলেজ, হরিক্রস কলেজ, তারপরে BF শাহিন কলেজ, যারা আছো তারা সরাসরি ভাইয়ের সাথে এসে দেখা করতে পারো। আমি কিন্তু তোমাদের ফার্ম গেটেই আছি, তোমাদের ফার্ম গেটে, ঠিক আছে? তো চলো আমরা ক্লাস শুরু করি ইনশাল্লাহ। আচ্ছা, একটু ভাইয়াকে কষ্ট করে জানাও তো দেখি যে অ্যাভোগাড্রোর সূত্রের দ্বিতীয় অনুসিদ্ধান্তটা কি? অ্যাভোগাড্রোর সূত্র আমরা যেটা SSC-তে পড়ছিলাম, এই অ্যাভোগাড্রোর সূত্রের দ্বিতীয় অনুসিদ্ধান্তটা কি ছিল? তাহলে অ্যাভোগাড্রোর সূত্রের দ্বিতীয় অনুসিদ্ধান্ত ছিল 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ও 1 অ্যাটমসফিয়ার চাপে 1 মোল পরিমাণ যে কোনো গ্যাসের আয়তন 22.4 লিটার। এটা ছিল আমাদের অ্যাভোগাড্রোর সূত্রের দ্বিতীয় অনুসিদ্ধান্ত, এটা আমাদের অ্যাভোগাড্রোর ফর্মুলার দ্বিতীয় অনুসিদ্ধান্ত। তো 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত? তাহলে এটা কি তাপমাত্রা, তাহলে আমাদের তাপমাত্রা 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হলো 273 কেলভিন। আর আমরা সবাই চাপ, এখানে চাপ কত?
চাপ হলো 1 অ্যাটমসফিয়ার। আর 1 অ্যাটমসফিয়ার মানে আমরা সবাই জানি কত, 101 325 প্যাসকেল এসআই এককে। আর পদার্থের পরিমাণ এন, এন এর মান হচ্ছে 1 মোল। আর হচ্ছে যে কোনো পরিমাণ গ্যাস, অবশ্যই বস্তুটা গ্যাস হইতে হবে। আর তার আয়তন হলো 22.4 লিটার। আর 1 লিটার সমান কি, সবাই আমাকে বলো তো দেখি ভাই, 1 লিটার সমান কি? 1 লিটার সমান হচ্ছে আমাদের 10⁻³ মিটার কিউব। তার মানে এটা আমরা বলতে পারবো যে হচ্ছে 22.4 × 10⁻³ মিটার কিউব। তাহলে তুমি খেয়াল করো, আমরা সবাই জানি যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ও 1 অ্যাটমসফিয়ার চাপে 1 মোল পরিমাণ যে কোনো গ্যাসের আয়তন হলো 22.4 লিটার। এটা আমরা সবাই জানি না ভাইয়া, যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ও 1 অ্যাটমসফিয়ার চাপে 1 মোল পরিমাণ যে কোনো গ্যাসের আয়তন হলো 22.4 লিটার। তো তুমি খেয়াল করো যে হচ্ছে আমরা গতকাল একটা সমীকরণ পড়ছিলাম, সেটা হলো পিভি = এনআরটি। তো আজকের ক্লাসে আমরা যে জিনিসগুলা সম্পর্কে দেখব, দেখো সবাই একটু লিখে নাও যে আজকের ক্লাসে আমরা কোন কোন জিনিসগুলা শিখব। 1 নম্বরে শিখবো যে হচ্ছে আর এর একক নির্ণয়। আর এর একক নির্ণয়। তারপরে আরটা কি ছিল, মোলার গ্যাস ধ্রুবক বা সার্বজনীন গ্যাস ধ্রুবক। তারপরে হচ্ছে আর এর আমরা কি নির্ণয় করব, আর এর মান নির্ণয়। এই দুটা জিনিস আমরা আগে শুরুতে শিখবো, আর টপিকগুলো, বাকি টপিকগুলো আমি আস্তে আস্তে ধীরে ধীরে বলবো ইনশাল্লাহ। তো খেয়াল করো যে এখানে পিভি = এনআরটি, তাহলে আর হচ্ছে PV/NT। তাহলে আমাদের উদ্দেশ্যটা কি, আমাদের উদ্দেশ্যটা হচ্ছে একক নির্ণয়। তো খেয়াল করো, আমরা যদি খেয়াল করি আর এর একক, তাহলে আমরা যদি দেখো এখানে এই সংজ্ঞা অনুযায়ী, এখানে দেখো আমাদের এই লাইনটা খেয়াল করো, এই লাইনটা দিয়ে আমরা এই সবগুলা জিনিস বের করবো ইনশাল্লাহ। তাহলে আমাদের স্বাভাবিকভাবে চাপ কোন এককে দেওয়া থাকে, স্বাভাবিকভাবে চাপ দেওয়া থাকে হলো অ্যাটমসফিয়ার এককে, চাপ দেওয়া থাকে অ্যাটমসফিয়ার এককে। আর স্বাভাবিকভাবে আয়তন দেওয়া থাকে কোন এককে, লিটার এককে। আর পদার্থের পরিমাণ এন, এন দেওয়া থাকে কোন এককে, মোল এককে। আর তাপমাত্রা কোন এককে দেওয়া থাকে, কেলভিন এককে। তাহলে এখানে আর এর একক কি হবে, লিটারটা আমি আগে লিখলাম, লিটার অ্যাটমসফিয়ার। আর মোল যেহেতু নিচে আছে, উপরে গেলে কি হবে, লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স 1। আর ক্যালভিন, এখানে Kelvin⁻1 আছে, এটা উপরে গেলে কি হবে, Kelvin ইনভার্স 1। তার মানে এই জায়গায় মোলার গ্যাস ধ্রুবক আর এর একটা একক হবে লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার ক্যালভিন। সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? তাহলে মোলার গ্যাস ধ্রুবকের একটা একক হবে লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার ক্যালভিন। এই অন্য আরেকটা ফোন দাও। এখন তোমরা খেয়াল করো, আমরা আর এর অন্য আরেকটা একক বের করব। দেখো আর এর যদি আমরা আর অন্য আরেকটা একক বের করতে চাই, এবার আমরা আর এর কোন একক বের করব, এসআই একক। তাহলে এসআই একক, পি চাপ, বলো চাপের এসআই একক কি? আমরা জানি চাপের এসআই একক হলো প্যাসকেল, প্যাসকেল। তাহলে চাপের এসআই একক হলো প্যাসকেল। আর খেয়াল করো চাপ পি সমান কি, F/A। এই বলের একক নিউটন, আর ক্ষেত্রফলের একক কি, মিটার স্কয়ার। তার মানে হচ্ছে নিউটন মিটার ইনভার্স 2। আর চাপের এসআই একক কি, প্যাসকেল। তার মানে আমরা দেখতেছি 1 প্যাসকেলও যে জিনিস, 1 নিউটন মিটার ইনভার্স 2ও সেই জিনিস। তো আমরা জানতেছি যে চাপের একক হলো প্যাসকেল। আর আয়তনের একক কি, আয়তনের একক হচ্ছে আমরা জানি এসআই এককে চাপ, আয়তনের একক হলো মিটার কিউব। এসআই এককে আয়তনের একক হচ্ছে আমাদের মিটার কিউব। আর পদার্থের পরিমাণ এন, এন এর একক হচ্ছে মোল। আর তাপমাত্রার একক হচ্ছে কি আমাদের ক্যালভিন। তো প্যাসকেলের পরিবর্তে আমরা কি লিখতে পারি, নিউটন মিটার ইনভার্স 2 ইনটু এখানে মিটার কিউব ডিভাইডেড বাই মোল ক্যালভিন। এখন আমরা যদি একটু সুন্দরভাবে লিখি, তাহলে এটা হবে নিউটন মিটার আর হলো মোল ক্যালভিন। দেখো আমরা জানি কি ডব্লিউ সমান Fs। তো বলের একক কি, নিউটন। সরণের একক কি, মিটার। আর কাজের একক কি, জুল। তার মানে নিউটন মিটার যে জিনিস, জুলও একই জিনিস। নিউটন মিটার যে জিনিস, জুলটাও একই জিনিস। তাহলে এখানে নিউটন মিটারের পরিবর্তে আমরা কি লিখতে পারি, জুল। আর নিচে হলো মোল আর হলো ক্যালভিন। তার মানে ক্যালভিন পাওয়ার 1, মোল পাওয়ার 1। তাহলে আমাদের একটা একক কি হবে, জুল পার মোল পার ক্যালভিন। তাহলে একক বের করাটা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? এই পর্যন্ত সবার চয়কার চকচকা ফয়কার ফকফকা কিনা একটু ভাইয়াকে জানাও।
যে এই পর্যন্ত আমাদের সবার কাছে একদম চয়াকার চকচকা ফয়াকার ফকফকা কিনা, পরিষ্কার কিনা, একটু ভাইয়াকে জানাই দাও যে ভাইয়া আমার এই পর্যন্ত ক্লিয়ার। যে আমরা আর এর যে দুইটা একক বের করলাম, একটা এককে আমরা আর এর একক কি বের করছি, লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। আর হচ্ছে এই জায়গায় এসআই এককে বা এককের আন্তর্জাতিক পদ্ধতিতে আমরা আর এর একক কি বের করছি, আর এর একক বের করছি হচ্ছে জুল পার মোল পার কেলভিন, জুল পার মোল পার কেলভিন। তো এবার এই যে দুইটা একক বের করা আমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা। আর যারা যারা এই মুহূর্তে ক্লাসে আসি সবাই যদি একটু কষ্ট করে এখন এই মুহূর্তে যে সকল বন্ধুদেরকে মনে পড়তেছে সবাইকে যদি একটু বেশি বেশি করে মেনশন করে দেই, তাহলে কিন্তু আরো অনেক শিক্ষার্থী আজকের ক্লাসটা থেকে উপকৃত হতে পারবে। হ্যাঁ, আমি তো সরি বলতেছি ভাই, এতদিন ক্লাস নেয় এই কারণে খুবই সরি। তো এখন একটু বন্ধুদেরকে মেনশন করো, সবাই আসুক, আমরা একসাথে ক্লাস করি। সবাই আমাকে বলো যে এই পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা। আমাদের কোনো তাড়াহুড়া নাই, আমরা একদম ধীরে ধীরে সবগুলা টপিক ইনশাআল্লাহ কভার করব। তো এবার আমরা আর এর একক বের করলাম, এখন আমরা যে কাজটা করব আমরা আর এর মান বের করব। তাহলে আর এর একক নির্ণয় করা শেষ, এখন আমরা আর এর মান বের করব। ঠিক আছে, পরিমাণ যে কোনো গ্যাসের আয়তন। দেখো তাহলে এবার আমার উদ্দেশ্য হচ্ছে আর এর মান, আর এর মান। তো আর এর মান আমি কোন এককে বের করতে চাই, আর এর মান আমি লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন এককে বের করতে চাই। তাহলে খেয়াল করো কোন লাইনটা থেকে, এই লাইনটা, এই যে আমরা শুরুতে যে লাইনটা ইউজ করছি অ্যাভোগাড্রোর সূত্রের দ্বিতীয় অনুসিদ্ধান্ত, জাস্ট এই লাইনটা ব্যবহার করে আমরা দেখা যাবে যে হচ্ছে আজকে যে যে জিনিসগুলো পড়বো সব এই লাইনটার উপর বেসিস করি। তাহলে আমাকে বলো তো দেখি চাপ, তাহলে এখানে আমরা এখানে চাপ কত পাইতেছি, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ও 1 অ্যাটমসফিয়ার চাপে। তো আমি কোন একক নেব, চাপ কোন এককে নেব, অ্যাটমসফিয়ার এককে নেব। তাহলে আমাদের চাপের মানটা কত, 1 অ্যাটমসফিয়ার, চাপের মানটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। তারপর দেখো এরপর আছে আয়তন, আয়তন আমি কোন এককে নিব, লিটার এককে নিব। তাহলে দেখো আয়তন কত, আয়তন হলো 22.4 লিটার, আয়তন হলো 22.4 লিটার, তার মানে এটা হলো 22.4। তারপরে হচ্ছে খেয়াল করো এন, এন হলো কত মোল, দেখো এন হচ্ছে আমাদের 1 মোল, এন হচ্ছে আমাদের 1 মোল। আর তাপমাত্রা, তাপমাত্রা দেওয়া আছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, আর আমাকে নিতে হবে হচ্ছে ক্যালভিন এককে। 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কত ক্যালভিন, 273 ক্যালভিন। তাহলে এত কি হবে, আমি সবগুলো এই এককে নিছি, তার মানে আমার ফাইনাল একক হবে লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। একটু সবাই ক্যালকুলেশন করে দেখো তো মানটা কত আসে, সবাই একটু ক্যালকুলেশন করে ভাইয়াকে জানাই মানটা কত আসে। সবাই ক্যালকুলেশন করে জানাই ভাইয়াকে মানটা কত আসে। তাহলে ক্যালকুলেশন করলে দেখবা তোমরা মানটা পাবা কত, 0.0821 লিটার অ্যাটমসফিয়ার। তাহলে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। তার মানে আর এর মানটা হচ্ছে 0.081 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। অনেকে আবেগে 8.314 বসাইছো, এটা কিন্তু ভুল হয়ে গেছে ভাইয়া। ভাইয়া ক্যালকুলেটরে চাপ দিয়ে দেখেন না কত আসে, ক্যালকুলেটরে চাপলে আপনি সঠিক উত্তরটা পাবেন। তার মানে আর এর একটা আমরা মান পাইলাম লিটার অ্যাটমসফিয়ার এককে কত, 0.081 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। এখন আমরা আর এর মানটা বের করতে চাই কোন এককে, এসআই এককে। আর এর মানটা আমরা এখন বের করতে চাই এসআই এককে। দেখি আর এর মানটা এসআই এককে আমরা আর এর মানটা বের করতে পারি কিনা। দেখো এসআই এককে এবার চাপ নিতে হবে কিসে, প্যাসকেলে, চাপ নিতে হবে প্যাসকেলে। দেখো চাপ কোথায়, প্যাসকেলে। এখন এই যে প্যাসকেল এককে কত, প্যাসকেল এককে আমাদের চাপটা কত, 101 325 প্যাসকেল। তাহলে প্যাসকেল এককে হচ্ছে 101 325। এবার আয়তন কত, এখানে আয়তনের একক কি, এসআই একক, আয়তনের এসআই একক কি, মিটার কিউব। তাহলে এখানে আমরা জানি এখানে আয়তন কত, 22.4 লিটার, কিন্তু 22.4 লিটার তো ব্যবহার করলে হবে না, আমাকে এসআই একক ব্যবহার করতে হবে, মানে মিটার কিউবে ব্যবহার করতে হবে। তাহলে কত মিটার কিউব, 22.4 লিটার মানে হলো 22.4 ইন্টু 10⁻³ মিটার কিউব। এখন এরপরে তুমি খেয়াল করো, এরপরে আমি যদি খেয়াল করি এন, এন কত 1 মোল, আর টি এর মান কত 273 ক্যালভিন। একটু এবার ক্যালকুলেটরটা বসাও তো দেখি। তাহলে এখানে আমি সবগুলা কোন একক ব্যবহার করছি, এসআই একক ব্যবহার করছি। আর এসআই এককে আর এর মান, আর এর এককটা কি, জুল পার মোল পার ক্যালভিন। তার মানে এত জুল পার মোল পার ক্যালভিন।
তাহলে ক্যালকুলেশন করে দেখো তো কত আসে ভাইয়া। তাহলে ক্যালকুলেশন করে দেখো কত আসে। অনেকে আমরা আর এর মানগুলো মুখস্থ করছি, কিন্তু আর এর মানগুলো কিভাবে আসছে এটা আমরা অনেকেই জানি নাই। শুধু এই যে আর এর মান কিভাবে আসছে, আর এর একক কি, এটা বোঝার জন্য এই লাইনটা মাথায় রাখলেই হবে, অ্যাভোগাড্রোর সূত্রের দ্বিতীয় অনুসিদ্ধান্ত। তাহলে এটা কত আসবে, অনেকে ক্যালকুলেশন না করে আমরা মান বলতেছি, তারা কিন্তু ভুল করতেছে। 8.314 জুল পার মোল পার কেলভিন। তাহলে জুল পার মোল পার কেলভিন, তাহলে 8.314 জুল পার মোল পার কেলভিন। তাহলে এই যে আর এর একক বের করা, আর এর মান বের করা, সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা একটু কষ্ট করে ভাইয়াকে জানাও যে আর এর মান বের করা, আর এর একক বের করা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা একটু ভাইয়াকে জানাও। তো আমি এখন তোমাদেরকে বাসায় দুইটা কাজ দিব, সেটা হলো সিজিএস এককে আর এর মান এবং আর এর একক নির্ণয়। এটা তোমরা বাসায় বের করবা। এটা এখান থেকেই তুমি সিজিএস এককে আর এর মান এবং আর এর একক বের করবা। ঠিক আছে, সবাই আমাকে বলো এই পর্যন্ত সবার ক্লিয়ার কিনা, এই পর্যন্ত আমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা একটু ভাইয়াকে জানাই দেই। তাহলে যেহেতু আমরা এই পর্যন্ত বুঝছি, তাহলে এই পর্যন্ত রেখে কি হবে, এইটুকু আমরা মিশাই দেই, আমরা নতুন করে লিখি, নতুন কিছু বোঝার চেষ্টা করি। চলো আমরা বুঝি সব কিছু একসাথে। হ্যাঁ, নতুন কিছু লিখি। সিজিএস হলো সেন্টিমিটার গ্রাম সেকেন্ড। এখন দেখো আমরা গতকাল শিখছি পিভি ইকুয়াল টু এনআরটি। পিভি ইকুয়াল টু এনআরটি এটা আমরা গতদিন শিখছিলাম। আমরা ফার্স্ট ক্লাসে কি শিখছিলাম, যে মোল সংখ্যা এন সমান হলো ডব্লিউ বাই এম, ভর বাই আয়তন। এবং আমরা এটা আরো কি জানি, এক্স ডিভাইডেড বাই এন এ, এক্স ডিভাইডেড বাই এন এ। দেখো তাহলে পিভি সমান কি, তাহলে পিভি সমান হবে এন এর পরিবর্তে আমরা লিখতে পারি ডব্লিউ বাই এম আর টি। তাহলে এখন এই ভিটাকে আমি এই পাশে দিব। দেখো তাহলে এই জায়গায় ভি যদি পি, তাহলে এটা কি হবে, এমটাকে এই পাশে নেব। তার মানে ভিটাকে যাব এই পাশে আর এমটাকে নিয়ে আসবো এই পাশে। তাহলে এটা ভাগ আছে, এই পাশে আসলে এটা গুণ হয়ে যাবে, ইকুয়াল টু ডব্লিউ ডিভাইডেড বাই এটা গুণ আছে, এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, ডব্লিউ বাই এম আর টি। সবাই, সব লক্ষ্মীরা এই লাইনটা বুঝতে পারছি কিনা একটু জানাই তো। হ্যাঁ বলো বলো, এই লাইনটা সবাই বুঝছো কিনা, এই লাইনটা সবাই বুঝছো কিনা একটু ভাইয়াকে জানাও। এখন ডব্লিউ বাই ভি মানে কি, ডব্লিউ মানে হলো আমাদের ভর আর ভি মানে হলো আয়তন। একটু কষ্ট করে বলো তো দেখি ভাইয়া, ভর বাই আয়তন সমান জানো কি? সবাই একটু কষ্ট করে বলি ভর বাই আয়তন সমান জানো কি? এখন ভর বাই আয়তন এটা সমান হলো ঘনত্ব। তো ঘনত্বকে আমরা কি দিয়ে প্রকাশ করি, ডি দিয়ে প্রকাশ করি। তাহলে এখানে পিএম সমান আমাদের কি হবে, টি আর টি। তো সুন্দর করে যদি একটা আবেগ দিয়ে বলি, প্রাইম মিনিস্টার, পিএম মানে কি, থ্যাংক ইউ পিএম, প্রাইম মিনিস্টার, প্রাইম মিনিস্টার এই জায়গায় ডার্টি, প্রাইম মিনিস্টার ডার্টি। আসলে প্রাইম মিনিস্টারের চেয়ারটা এমন একটা চেয়ার, তিনি যতই ভালো কাজ করুন, দেখা গেছে যে হচ্ছে একটা সার্টেন পিরিয়ড পর না, একদম সার্টেন পিরিয়ড পর বললে ভুল হবে, একদম নির্বাচিত হওয়ার পরপরই তিনি একদল মানুষের চোখে খুবই ভালো হয়ে যান, আরেক দল মানুষের চোখে তিনি যাই করেন সেটা খারাপ হয়ে যায়, তার কাজটা ডার্টি হয়ে যায়, তার কথাবার্তা ডার্টি মনে হয় তাদের কাছে, তাই না? তারা কারা? তারা হলো বিরোধী দল, তারা বিরোধী দল। তো এখানে প্রাইম মিনিস্টার ডার্টি। তাহলে এখানে পিভি ইকুয়াল টু এনআরটি থেকে আমরা আরেকটা ফর্মুলা পাইলাম, পিএম ইকুয়াল টু ডিআরটি। ঠিক আছে, তো এখন এই ফর্মুলাগুলোকে তুলনা করার জন্য আমরা অনেকভাবে লিখতে পারবো। ধরো কোনো কিছু যদি ইকুয়াল টু কনস্ট্যান্ট পাই, যেমন আমি যদি বলি পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে আমরা কি লিখতে পারবো, মানে এগুলার 1 2 3 মানে এই আকারে যত মান পাবো সবই কনস্ট্যান্ট। যেমন এটার সময় লিখতে পারবো P1 V1 ইকুয়াল টু P2 V2 ইকুয়াল টু P3 V3, হ্যাঁ, ইকুয়াল টু কনস্ট্যান্ট। পিভি ইকুয়াল টু যদি কনস্ট্যান্ট, তার মানে কি, চাপ এবং আয়তনের গুণফল সর্বদা কনস্ট্যান্ট। তাহলে কোনো একটা অবস্থায় চাপ P1 তার আয়তন V1, অন্য আরেকটা অবস্থায় চাপ P2 আয়তন V2, অন্য আরেকটা অবস্থায় চাপ P3 আয়তন V3,
এভাবে চাপ আর আয়তনের গুণফল, যে কোনো অবস্থার চাপ ও আয়তনের গুণফল অলওয়েজ কি হবে? কনস্ট্যান্ট হবে। এই জিনিসগুলা কিন্তু আমরা লিখতে পারবো। যেমন খেয়াল করো, এখানে আরো কিছু জিনিস আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে দেই। ধরো আমাদের ব্যাপারটা কেমন, যে ধরো আমরা লিখলাম f equal to 1/2 root over t by mu। হ্যাঁ, বলো তো দেখি সমানুপাতিক চিহ্ন কার পরিবর্তে বসে? সমানুপাতিক চিহ্ন কার পরিবর্তে বসে? এখানে সমান চিহ্ন আর ধ্রুবকের পরিবর্তে একটা সমানুপাতিক চিহ্ন বসে। তাহলে আমরা এখানে একটু লিখি, সমান চিহ্ন আর হলো কনস্ট্যান্ট, এই দুইটার পরিবর্তে সমান চিহ্ন আর ধ্রুবকের পরিবর্তে কোন চিহ্ন বসে? সমানুপাতিক চিহ্ন বসে, পরিবর্তে সমানুপাতিক চিহ্ন বসে। এখন তুমি খেয়াল করো, ধরো আমি এখানে এফ, এল আর টি এর মধ্যে সম্পর্ক নিতে চাই, তাহলে এখানে এফ ইজ প্রপোর্শন কি লেখা যাবে? রুট ওভার টি বাই এল। সবাই এটা বুঝতে পারছো কিনা একটু জানাও, যে আমি কার কার মধ্যে সম্পর্ক নিতে চাই? আমি সম্পর্ক নিতে চাই হলো এফ আর হলো টি আর হলো এল এর মধ্যে। তাহলে এফ ইজ প্রপোর্শন রুট টি বাই এল। আর আমি যখন সমানুপাতিক চিহ্ন দিছি, সমানুপাতিক চিহ্ন দেওয়ার অর্থ হচ্ছে এখানে যে রাশিগুলো আছে এই রাশিগুলো ছাড়া বাকি সব কনস্ট্যান্ট। সমানুপাতিক চিহ্ন দেওয়ার অর্থ হচ্ছে এখানে যে রাশিগুলো আছে সেগুলো ছাড়া বাকি সব কনস্ট্যান্ট। তার মানে এটা তখনই লেখা যাবে যখন মিউ কনস্ট্যান্ট, এটা তখনই লেখা যাবে যখন মিউ কনস্ট্যান্ট। এখন মিউ ছাড়া আর কি আছে? 1/2, আর 1/2 তে এমনিতেই কনস্ট্যান্ট। তার মানে সমানুপাতিক চিহ্ন দিলে ওইখানে যে যে রাশি থাকবে সেই রাশিগুলা ছাড়া বাকি সব কনস্ট্যান্ট নির্দেশ করে। তাহলে সমানুপাতিক চিহ্ন দিলে এখানে যে যে রাশি থাকবে এই রাশিগুলা ছাড়া বাকি সব কনস্ট্যান্ট নির্দেশ করে। যেমন আমি যদি বলি পিভি ইকুয়াল টু এনআরটি, তাহলে আমি পি আর টি এর মধ্যে সম্পর্ক কি লিখবো? পি আর টি এর মধ্যে সম্পর্ক লিখবো, তাহলে অবশ্যই পি ইজ প্রপোর্শন টি। তাহলে বলো তো দেখি এখানে কোনটা কোনটা কনস্ট্যান্ট? এখানে পি আর টি ছাড়া বাকি যা কিছু আছে সবই কনস্ট্যান্ট। তার মানে দেখো আর তো এমনিতেই কনস্ট্যান্ট, আর তো এমনিতেই কনস্ট্যান্ট, তাহলে আর কি কি কনস্ট্যান্ট থাকা লাগবে? এখানে অবশ্যই ভি কনস্ট্যান্ট থাকতে হবে, তারপরে হচ্ছে এন কনস্ট্যান্ট থাকতে হবে। সবাই আমার কথা বুঝতে পারছো কিনা? তার মানে সমানুপাতিক চিহ্ন দিয়ে যে রাশিগুলা থাকবে সেই রাশি ছাড়া বাকি সবকিছু কনস্ট্যান্ট নির্দেশ করে। সবাই কি ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? ভাইয়াকে একটু জানাও তো দেখি ভাইয়া, সবাই এই পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? তাহলে এই জায়গায় তুমি একটা জিনিস চিন্তা করো, যদি দেখি এখানে কিভাবে আমি ফর্মুলাগুলো তৈরি করব সেই ব্যাপারগুলো আমি তোমাকে একটু দেখাইতে চাচ্ছি। ধরো এখানে এফও কোথায়? এফও উপরে, টিও উপরে। তাহলে তুমি এফও যেভাবে লিখবা, এফ কিভাবে লিখলা? এফ লিখলা হলো 1/2, এফ লিখলা 1/2, তাহলে এটা ইকুয়াল টু কি হবে? তাহলে টিও সেভাবেই হবে, কারণ এফও উপরে, টিও উপরে। এখন টি এর উপরে রুট আছে তাই আমি রুট দিলাম, তাহলে এটা যেহেতু 1/2 তাহলে এটা হবে t1/t2। কিন্তু খেয়াল করো ইনটু এল কি উপরে না নিচে? সবাই আমাকে বলো, এল এফ, এফ হচ্ছে উপরে, এল হলো নিচে, মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এল কেমন হবে? এফ যেরকম এল হবে তার উল্টা। এফ যেরকম, যেহেতু এফ উপরে এল নিচে, তার এফ যেরকম এল হবে তার উল্টা। তার মানে এফ যেহেতু f1/f2 হয়েছে, 1/2 হয়েছে, তাহলে এল কি হবে? 2/1। তাহলে এল হবে 2/1, তার মানে L2 ডিভাইড বাই L1। তাহলে কিভাবে ফর্মুলাগুলো লিখতে হয় সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা একটু কষ্ট করে ভাইয়াকে জানাই দেই, যে ফর্মুলাগুলো কিভাবে লিখতে হয় সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা একটু ভাইয়াকে জানাই। যেমন তোমরা এই জায়গাগুলোতে প্রায়ই প্যাচ লাগাই ফেলো, তাই আমি চেষ্টা করতেছি এই জায়গাটা ক্লিয়ার করার জন্য। যেমন আর ইকুয়াল টু রো এ ডিভাইডেড বাই এল, রো এ ডিভাইডেড বাই এল, এটাকে আমরা কি লিখতে পারি? ধরো আর ইকুয়াল টু রো মানে কত? রো এ, এ মানে হলো পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই এল। এখন তুমি কার কার মধ্যে সম্পর্ক নিতে যাচ্ছে? এখানে কোনটা কনস্ট্যান্ট? এখানে হলো পাই কনস্ট্যান্ট, তাহলে পাই কনস্ট্যান্ট। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? আর ইজ প্রপোর্শন রো আর স্কোয়ার ডিভাইডেড বাই এল, রো আর স্কোয়ার ডিভাইড বাই এল। তাহলে এখন আমরা কিভাবে লিখতে পারি? এখান থেকে দেখো r1 ডিভাইড বাই r2, r1 ডিভাইড বাই r2। দেখো আরো উপরে রো উপরে, আরো উপরে রো উপরে, তাহলে আরো যেভাবে হবে রো একইভাবে হবে। তাহলে আমরা কি লিখবো বলো?
তাহলে 1/2 লিখবো, তাহলে ρ1/ρ2। তাহলে দেখো ইনটু, দেখো আরো উপরে স্মল, আরো উপরে, এখানে আর এখানে স্মল আর, দুটাই উপরে, তার মানে সমানুপাতিক সম্পর্ক, সমানুপাতিক সম্পর্ক। তাহলে বলো 1/2 হবে না 2/1 হবে? বলো 1/2 হবে না 2/1 হবে? সবাই বলেন 1/2 হবে না 2/1 হবে? তাহলে এখানে আরো যেহেতু উপরে, তাহলে এখানে আর যেহেতু 1/2, তাহলে স্মল আরও কি হবে? 1/2 হবে, অর্থাৎ r1/r2, তার উপরে কি হবে দেখো, যেহেতু আর এর উপরে স্কোয়ার, তাই এখানে হবে স্কোয়ার, তাহলে এখানে হবে স্কোয়ার। এখন তুমি আমাকে এই প্রশ্নটার এখন উত্তর দাও, এল কি হবে? আর উপরে এল নিচে, আর উপরে এল নিচে। তাহলে খেয়াল করো, তাহলে আর যেরকম হবে এল হবে তার উল্টা, এল হবে তার উল্টা। তাহলে আর যেহেতু 1/2, তাহলে এলটা কি হবে? ভাইয়াকে একটু জানাও তো দেখি, এলটা কি হবে? ভাইয়াকে একটু কষ্ট করে জানাও। তাহলে এল কি হবে? এল এরটা কি হবে? তাহলে এল এরটা হবে 2/1, তার মানে L2 / L1। তাহলে এই যে আমরা এই ধরনের ফর্মুলার যে এর আগে ভুলে যাইতাম, এরপরে কি কখনো ভুলে যাব বা ভুল করব? সবাই আমাকে বলো, তাহলে এই ধরনের ফর্মুলাগুলা আমরা কি এরপরে আর কখনো ভুল করব? একটু ভাইয়াকে জানাও তো দেখি ভাইয়া, যে এগুলা আমরা আর কখনো ভুল করব কিনা। তাহলে এই জায়গায় ভুল করব না। তোমরা যদি বলো যে ভাইয়া প্রমিস এই জায়গায় ভুল করব না, তাহলে আমি আস্তে আস্তে সামনের দিকে আগাবো। যে তোমরা যদি প্রমিস করো যে না ভাইয়া এগুলো একদম ক্লিয়ারলি বুঝে গেছি, যে এগুলো আর কখনো ভুল করব না, তাহলে আমি সামনের দিকে আগাবো। আর এগুলো অবশ্যই বেসিক ক্লাস, একদম 0 থেকে সবকিছু পড়ানো হবে, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। তাহলে আমরা এই পর্যন্ত বুঝে গেছি। এখন আমরা ছোট্ট ছোট্ট দুই একটা ম্যাথ করি, চলো। °C তাপমাত্রা ও 2 অ্যাটমসফিয়ার চাপে 2 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত হবে? তাই 30°C তাপমাত্রা ও 2 অ্যাটমসফিয়ার চাপে 2 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত হবে? সবাই কোশ্চেনটা তুলে ফেলো। কোশ্চেন তোলা হয়ে গেলে সবাই লেখো ডান। তাহলে দেখো এখানে আমাদের কি কি ডাটা দেওয়া আছে। আমাদের এখানে ডাটা দেওয়া আছে কি কি? এখানে তাপমাত্রা দেওয়া আছে 30°C, তার মানে 30°C মানে কত? 30 + 273 এত ক্যালভিন, তার মানে 303 ক্যালভিন, কারণ সেন্টিগ্রেডকে ক্যালভিনে নিতে গেলে 273 যোগ করতে হয়। এখন আমাদের চাপ কত দেওয়া আছে? আমাদের চাপ দেওয়া আছে হলো 2 অ্যাটমসফিয়ার, হ্যাঁ, এবং ভর দেওয়া আছে কত? 2 গ্রাম। অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত হবে? আয়তন বের করতে বলছে। তাহলে আমাদের ফর্মুলাটা কি? PV = nRT। তো আমার কোশ্চেন, আমরা এখানে কার মান বের করব? ভি এর মান বের করব, তার মানে এটা হলো nRT/P। তো আমাকে বলো তো দেখি n এর মানটা কি ডিরেক্টলি দেয়া আছে? সবাই আমাকে জানাও, n এর মানটা কি ডিরেক্টলি দেয়া আছে? n এর মান ডিরেক্টলি দেওয়া নাই, n এর মান না দিয়ে আমাদের ভর দেয়া আছে। তাহলে আমরা কি জানি? ভর n সমান হলো W/m। তাহলে n সমান হচ্ছে আমাদের কি? W/m। তার মানে হলো ভর বাই আণবিক ভর। তাহলে অ্যামোনিয়ার ভর এখানে কত? 2 গ্রাম। আর অ্যামোনিয়ার আণবিক ভর কত বলো তো দেখি ভাই সবাই? অ্যামোনিয়ার আণবিক ভর কত? অ্যামোনিয়া এর আণবিক ভর কত? জানাও যে অ্যামোনিয়ার আণবিক ভর কত? তাহলে অ্যামোনিয়া নাইট্রোজেন হলো 14, আর 3টা হাইড্রোজেনের জন্য হলো 3 × 1, তার মানে 3, 14 + 3 হলো 17, তাহলে 2/17। তাহলে এখানে তাহলে n এর মান হচ্ছে আমাদের 2/17, আর এর মানটা আমরা একটু পরে বসাই। তাপমাত্রাটা হলো 303 ক্যালভিন,
আর এইখানে চাপ, চাপ কত? চাপ আমরা অ্যাটমসফিয়ার এককেই রাখি। দেখো চাপ রাখতেছি অ্যাটমসফিয়ার এককে, তাহলে চাপ যেহেতু অ্যাটমসফিয়ার এককে রাখতেছি, তাহলে আর এর মান 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন ব্যবহার করব, না আর এর মান 8.314 জুল পার মোল পার কেলভিন ব্যবহার করব। এখানে চাপ আমরা অ্যাটমসফিয়ার এককে ব্যবহার করতেছি, তাহলে বলো আর এর মান কি 1 নম্বরটা ব্যবহার করব না 2 নম্বরটা ব্যবহার করব? আর এর মানটা আমরা 1 নম্বরটা ব্যবহার করব না 2 নম্বরটা ব্যবহার করব? তাহলে এখানে আমরা আর এর মানটা 1 নম্বরটা ব্যবহার করব, কারণ চাপ অ্যাটমসফিয়ার এককে ব্যবহার করতেছি। তার মানে এখানে 0.0821 হবে, 0.0821 হবে। কেউ একটু ক্যালকুলেশন করে বলো তো দেখি মানটা কত আসে। কেউ একজন ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে বলো মানটা কত আসে। ক্যালকুলেশন করে একটু কষ্ট করে বলো মানটা কত আসে। তাহলে এটা আসবে 1.463 লিটার, 1.463 লিটার, তাই না? 1.463 লিটার। ওকে, তাহলে 1.463 লিটার। তো এখন খেয়াল করো, কিন্তু তোমার প্রশ্ন হইল যে ভাই আমি 2 নম্বরটা ব্যবহার করব, তাহলে খেয়াল করো যেহেতু 0.081 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন এইটা ব্যবহার করছি, তাহলে আয়তনের আনসার আসবে কোন এককে? লিটার এককে। তাহলে আয়তনের উত্তরটা আসবে লিটার এককে, আয়তনের উত্তর আসবে হচ্ছে লিটার এককে। আর যদি তোমার যদি মনে হয় যে না ভাই আমি এটা ব্যবহার করব না, আমি এসআইটা ব্যবহার করব, তাহলে এসআইটা তো তুমি যদি ব্যবহার করো তাহলে এই জায়গায় কত আসবে? 8.314। তখন আমাকে বলো তো দেখি চাপ কি তখন আমরা অ্যাটমসফিয়ার ব্যবহার করতে পারবো, না নিউটন মিটার ইনভার্স টুতে নিতে হবে বা প্যাসকেলে নিতে হবে? খেয়াল করো এসআই এককে চাপের একক কি? প্যাসকেল। আর আমরা জানি 1 অ্যাটমসফিয়ার সমান কত? আমরা জানি 1 অ্যাটমসফিয়ার সমান হচ্ছে এই জায়গায় 101,325 প্যাসকেল। তো তখন আমার চাপটা কিসে নিতে হবে? তখন আমার চাপটা প্যাসকেলে নিতে হবে। তাহলে এখানে 2 অ্যাটমসফিয়ার সমান কত হবে? 2 × 101,325, 2 × 101,325। তাহলে এখন ক্যালকুলেশন করে দেখো তো কত, দেখি কত আসে। এখন ক্যালকুলেশন করে দেখো কত আসে। এখন সবাই একটু ক্যালকুলেশন করি, দেখো এখন তোমার মানটা আসবে 1.46 × 10⁻³ তো এখন আমরা জানি এবার আয়তনের এককও আসবে কোন এককে? এসআই এককে। আয়তনও আসবে কোন এককে? এসআই এককে। তাহলে এসআই এককে আয়তনের একক কি? এসআই এককে আয়তনের একক হলো মিটার কিউব। এসআই এককে আয়তনের একক হলো মিটার কিউব। তার মানে আনসার হবে 1.46 × 10⁻³ মিটার কিউব। সবাই আমাকে বলো এই পর্যন্ত আমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা? অনেকে আগের আনসার বসাই দিছো, যারা আগের আনসার বসাই দিছো তাদের উত্তর কিন্তু সঠিক হয় নাই। যারা আগের উত্তর বসাই দিছো তাদের আনসার কিন্তু সঠিক হয় নাই। তাহলে 1.46 × 10⁻³ মিটার কিউব, দুইটা প্রসেসই আমরা এখানে যারা আছি সবাই একদম ক্লিয়ারলি বুঝছি কিনা, সবার কাছে একদম চয়াকার চকচকা ফয়াকার ফকফকা কিনা, এটা একটু কষ্ট করে ভাইয়াকে জানাও। কি কঠিন কোনো কিছু? কঠিন কোনো কিছু? আমাদের কোনো তাড়াহুড়া নাই, কোনো কিছু নাই। আমরা একদম জিরো লেভেল থেকে শুরু করে একদম একদম প্রো লেভেল পর্যন্ত আমরা আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব আমরা একদম তোমাদেরকে কমপ্লিট করাই দেব। একদম টেনশন নেওয়ার কোনো কারণ নাই। তো এখানে হচ্ছে ভাইয়া ইনশাল্লাহ তোমাদের আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব কমপ্লিট করবে। অনেকে আমাকে নক করো যে ভাইয়া আমরা ফিজিক্স সেকেন্ড পেপার করতে চাই। তো ফিজিক্স সেকেন্ড পেপারের জন্য ভাইয়ার একটা ছোট্ট একটা অনলাইন ব্যাচ আছে, একদম মিনিমাম ফিতে। ফির কথাটা মানে হচ্ছে বলতেও লজ্জা লাগে, মানে একদম মিনিমাম ফি। তোমরা যদি মনে করো যে ভাইয়া হচ্ছে আমরা ফার্স্ট পেপার তো এখানে পড়তেছি, ফিজিক্স সেকেন্ড পেপার রেগুলার ক্লাস করতে চাই, পরীক্ষা দিতে চাই, হ্যাঁ, তাহলে আমার এই ফিজিক্স সেকেন্ড পেপার ব্যাচটাতে জয়েন করতে পারো।
আমরা ফিজিক্স সেকেন্ড পেপার বর্তমানে পড়াচ্ছি হচ্ছে পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান এই মাসে আমরা পড়তেছি, একদম জিরো থেকে শুরু করে মানে সব কিছু ধরে ধরে তোমাদেরকে পড়াই দেওয়া হবে। তো যারা যারা জয়েন করতে চাও ফিজিক্স সেকেন্ড পেপার ব্যাচে, মান্থলি ব্যাচ, ফি একদম নামে মাত্র ফি মাত্র 250 টাকা। তো 250 টাকা মান্থলি ফিতে তোমরা জয়েন করতে পারবা। তো যারা যারা জয়েন করতে চাও তারা ভাইয়াকে একটা নক দিও, অথবা হচ্ছে আমার যে কোনো পোস্টে কমেন্ট করলে হবে, ভাইয়াকে একটা নক দিও, নক দিয়ে তোমরা গ্রুপে অ্যাড হয়ে যাও। তো আজকে এ পর্যন্তই থাকবে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমাদের ক্লাস টাইম হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতিবার, রবি মঙ্গল বৃহস্পতিবার হচ্ছে কয়টা, 11টা 30 মিনিট। রবি মঙ্গল বৃহস্পতিবার রাত 11টা 30 মিনিট। আর তোমাদের যে কোনো প্রয়োজনে ভাইয়াকে যে কোনো সময় নক দিতে পারো। আর আজকের ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগলো ভাইয়াকে একটু জানাও তো দেখি। ভাইয়া আজকের ক্লাসটা ভাইয়াকে কেমন লাগলো তোমাদের? অনেক কঠিন না সহজ? আর তোমরা যারা ফার্মবেড বা তার আশেপাশে আসো, কালকে বিকেল 4টায়, হ্যাঁ কালকে বিকেল 4টায় ভাইয়ার অফলাইন ব্যাচ আছে। তোমরা যদি কেউ অফলাইনে চলে আসতে চাও তাহলে চলে আসতে পারো। কালকে বিকেল 4টায় ভাইয়ার একটা অফলাইন ক্লাস আছে ফিজিক্সের নিউ ব্যাচ। তো আজকে এ পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা, শুভকামনা। ধন্যবাদ সকলকে, থ্যাংক ইউ।